আসসালামু আলাইকুম। 27 তারিখ থেকে তোমাদের অনলাইন এক্সাম শুরু হচ্ছে। তোমরা সকালে রুটিন পেয়ে গেছো এবং প্রথম দিনই দেখবে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা আছে। তাই হাতে আর দু একটা দিন সময় তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং এবার চেষ্টা করো সবাই ফুল মার্কস তোলার। গতবারে কিন্তু পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতে পারোনি, এবার আমি আশা করব সবাই ভালো রেজাল্ট করবে। আশা করি সবাইকার কমপ্লিট হয়ে গেছে, তবু তোমরা সিলেবাস পেয়ে গেছো কি কি চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে। দেখো, আমি বলে দিয়েছি উত্তর আমেরিকা হবে এবং শিলা হবে। উত্তর আমেরিকার ভূপ্রকৃতি, নদ নদী বা ভূপ্রকৃতিটা প্রথম দিকের অংশটা আমাদের এর আগের ক্লাসে হয়েছে পরীক্ষা, এবারেও হবে। সেখান থেকে 20% প্রশ্ন থাকবে এবং 80% প্রশ্ন কিন্তু থাকবে বাকি অংশের ওপর, অর্থাৎ উত্তর আমেরিকার বাকি অংশ, তার সাথে সাথে শিলা থেকে। কিন্তু তোমাদের এই যে 20% হবে বলে প্রথম দিকেরটা পড়বো না, সেটা করলে কিন্তু হবে না। প্রথম উত্তর আমেরিকার সবটা ভালো করে পড়তে হবে। এবার চেষ্টা করতে হবে, এটা যেহেতু শর্ট কোশ্চেন বেসিস পরীক্ষা, তাই তোমাদের চেষ্টা করতে হবে ফুল মার্কস তোলার। দেখো, আমি আজকে গোটা চ্যাপ্টারটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি, যাতে তোমাদের সবগুলো আবার স্মরণ হয়ে যায়। আশা করছি তোমাদের কমপ্লিট। তবু আমি একবার এই ক্লাসটার মাধ্যমে, আজকেই ধরো শেষ ক্লাস পরীক্ষার আগে, সেরকম তোমরা এই ক্লাসটা ভালো করে দেখো একবার, তোমাদের যাতে রিভিশন হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করছি। দেখো, প্রথমত যে উত্তর আমেরিকা আছে, এই উত্তর আমেরিকা আয়তনের দিক দিয়ে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম মহাদেশ। উত্তর আমেরিকা আয়তনে তৃতীয় বৃহত্তম মহাদেশ। প্রথম কি জানি আমরা? এশিয়া, দ্বিতীয় হচ্ছে আফ্রিকা এবং থার্ড হচ্ছে এই উত্তর আমেরিকা। প্রথম হচ্ছে এশিয়া, দ্বিতীয় হচ্ছে আফ্রিকা এবং থার্ড হচ্ছে উত্তর আমেরিকা। দেখো, এই মহাদেশের আকৃতি অনেকটা ত্রিভুজের মতো, অনেকটা এরকম উল্টানো ত্রিভুজের মতো এই মহাদেশটার আকৃতি। দেখো, ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এই মহাদেশের আকৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। এই মহাদেশটা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1501 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেন? আমেরিকো ভেসপুচি। 1501 খ্রিস্টাব্দে এই পর্তুগিজ নাবিক, তিনি কি ছিলেন? পর্তুগিজ নাবিক। এটাও আসতে পারে তিনি কোন নাবিক ছিলেন, কোন দেশের বাসিন্দা ছিলেন? পর্তুগিজ নাবিক। এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে একটা খাল যুক্ত করেছে, যে খালটা যুক্ত করেছে এখান থেকে, এখানে উত্তর আমেরিকা শেষ, এখান থেকে দেখবে আবার দক্ষিণ আমেরিকা শুরু। এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে এখানে একটা যুক্ত করেছে, একে বলা হচ্ছে পানামা যোজক। এটা পরবর্তীকালে এই দুজনের জলপথে সুবিধার জন্য এখানে কেটে খাল করা হয়েছে, এটাকে বলা হয় পানামা খাল। তাহলে কোন খাল যুক্ত করেছে? পানামা খাল। যদি বলা হয় কোন যোজক উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে, তাহলে হবে কিন্তু পানামা যোজক। আর এই মহাদেশের, উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? আমরা জানি মিসিসিপি মিসৌরি নদী। এর দৈর্ঘ্যটাও তোমরা পড়ে রাখবে, অনেক সময় দৈর্ঘ্যটা আছে কত? 6270 কিমি। মিসিসিপি মিসৌরি নদীর দৈর্ঘ্য হচ্ছে 6270 কিমি। এখানকার উচ্চতম শৃঙ্গ কি? মাউন্ট ম্যাককিনলে। এর উচ্চতা কত? 6195 মিটার। 6195 মিটার উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর আমেরিকায় দেশের সংখ্যা আছে কটা? 23টা। উত্তর আমেরিকায় প্রধান কটা দেশ? উত্তর আমেরিকার দেশ কটি আছে? 23টি দেশ নিয়ে উত্তর আমেরিকা গঠিত। তাহলে উত্তর আমেরিকা সম্পর্কে আমি সংক্ষেপে কয়েকটা বিষয়, বেসিক জিনিসগুলো তোমাদের তুলে ধরলাম। প্রশ্ন খুব সহজ হবে, তোমরা খুব ভালো করে বুঝে একটু পড়ে যাবে, আশা করছি সব উত্তর করতে পারবে। দেখো, উত্তর আমেরিকাকে প্রথমেই উত্তর আমেরিকার ভূপ্রকৃতিটা বলি। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করতে পারি? প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি, আমি বলেছিলাম, আগে পড়িয়েছি। কি? এইদিকে আছে পশ্চিমের, এইখানটায় আছে কর্ডিলেরা, পশ্চিমের পার্বত্য অঞ্চল, অর্থাৎ পশ্চিম দিকে যেটা আছে এটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল। এইখানটায় কি আছে? এখানে কি আছে বলো দেখুন? হাডসন, এটা হচ্ছে হাডসন উপসাগর। এই হাডসন উপসাগরকে কেন্দ্র করে লরেন্সীয় উচ্চভূমি বা কানাডীয় শিল্ড। এই কি আছে এখানে? লরেন্সীয় উচ্চভূমি। এইখানটা বিশেষ করে এই জায়গাটাকে একে কেন্দ্র করে আছে লরেন্সীয় উচ্চভূমি বা কানাডীয় শিল্ড। তাহলে পশ্চিমের পার্বত্য অঞ্চল একটা হলো, এইদিকে আছে কানাডীয় শিল্ড বা উত্তর দিকে লরেন্সীয় উচ্চভূমি। পূর্ব দিকে কি আছে? পূর্বের উচ্চভূমি, পূর্ব দিকেও আছে উচ্চভূমি। এখানে বিশেষ করে আছে অ্যাপোলিসিয়ান পর্বত, এই পূর্ব দিকটাতেও আছে উচ্চভূমি।
আর যেই মধ্যের অংশটা পড়ে রইলো এটা আছে মধ্যভাগে বিশাল সমভূমি অঞ্চল। মধ্যভাগে বিশাল সমভূমি অঞ্চল, এই মধ্যভাগে সমভূমি অঞ্চলটাকে কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়। আগে বলেছি সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি, হ্রদ অঞ্চলের সমভূমি, কি কি? সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেইরি সমভূমি আর মিসিসিপি মিসৌরি সমভূমি। তাহলে আমাদের উত্তর আমেরিকার ভূপ্রকৃতিটা সম্পর্কে আশা করি একবার মনে পড়ে গেল। কি কি ছিল? পশ্চিমের পার্বত্য অঞ্চল, পূর্ব দিকে উচ্চভূমি অঞ্চল, উত্তর দিকে আছে হাডসন উপসাগরকে কেন্দ্র করে লরেন্সীয় উচ্চভূমি, আর এই মধ্যভাগে আছে বিশাল সমভূমি অঞ্চল। তাহলে প্রধানত যে চারটে ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কে আমাদের একটা আবার আশা করি মনে পড়ে গেল। তারপরে দেখো এই উত্তর আমেরিকার নদ নদীকেও অনেকগুলি ভাগে ভাগ করা যায়। এখানকার যেসব নদ নদী আছে, প্রধান নদী আছে সেন্ট লরেন্স নদী, মিসিসিপি মিসৌরি নদী। উত্তর আমেরিকার প্রধান সর্বপ্রধান দীর্ঘতম নদী কি? মিসিসিপি মিসৌরি নদী, সেন্ট লরেন্স নদী, কলোরাডো নদী, ম্যাকেঞ্জি নদী, এই সমস্ত নদী প্রধান এখানে নদী আছে। কয়েকটি নদীর নামও পড়ে রাখবে, যদি বলা হয় যে উত্তর আমেরিকার প্রধান কয়েকটি নদীর নাম লেখো তাহলেও তোমরা পারবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন প্রায় সময় আসে, ক্লাস 10-এ শুদ্ধ আসে এই প্রশ্নটা, যে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? কলোরাডো নদীর তীরে অবস্থিত। কলোরাডো নদীতে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। ক্যানিয়ন বলতে শুষ্ক নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে। শুষ্ক নদী উপত্যকাকে সাধারণত ক্যানিয়ন বলে। এটা পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন, এই কলোরাডো নদীতে অবস্থান করছে। দেখো তারপরে আসছি উত্তর আমেরিকা। তাহলে ভূপ্রকৃতিটা মোটামুটি একরকম ধারণা আবার হয়ে গেল, যেহেতু আমাদের ছিল আগে থেকে পড়া, আমি জাস্ট এখন মনে করিয়ে দিলাম। এরপরে দেখো জলবায়ুটা দেখো। উত্তর আমেরিকার জলবায়ু, প্রতিটা দেশ মহাদেশ বা প্রতিটা অঞ্চলের জলবায়ু কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। আগেই বলেছি কি কি সেখানে নির্ভর করে। সেখানকার অক্ষাংশ, সেখানকার বায়ুপ্রবাহ, সেখানকার সমুদ্র স্রোত, সেখানে পর্বতের অবস্থান, ভূমির উচ্চতা, তারপরে আছে স্বাভাবিক উদ্ভিদ, সেখানকার কি স্বাভাবিক উদ্ভিদ আছে, সেখানে কেমন মৃত্তিকা আছে, সেখানে মেঘাচ্ছন্নতা না বৃষ্টিপাতের পরিমাণ কেমন হয়, ইত্যাদি বিষয়ের উপর কোনো জায়গাকার জলবায়ু নির্ভর করে। উত্তর আমেরিকারও জলবায়ু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, তবু আরেকবার আলোচনা করছি। অক্ষাংশগত অবস্থান দেখো। অক্ষাংশগত অবস্থান উত্তর আমেরিকা প্রায় বেশিরভাগ অংশটা 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। অক্ষাংশগত অবস্থানে উত্তর আমেরিকা আমরা জানি বেশিরভাগ অংশটা 30 থেকে 60 ডিগ্রি। 30 থেকে 60 ডিগ্রির অক্ষাংশ অবস্থান কি আছে? এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু। আমরা যদি এটাকে ধরো পৃথিবী ধরি, তাহলে এইটা যদি নিরক্ষরেখা হয়, নিরক্ষরেখা, এইখানে আমি তাহলে কর্কটক্রান্তি রেখা ধরতে পারি, এটা 0 ডিগ্রি। এখানে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, এখানে হবে তাহলে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে এইখানটায় কর্কটক্রান্তি রেখার উপর থেকে 25 থেকে 35 ডিগ্রি যেহেতু উত্তর গোলার্ধে অবস্থান করছে, তাহলে এই দিকটায় মোটামুটি এর অবস্থান হবে। যেহেতু এইখানটায় কি অবস্থান করে আমরা জানি 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। তাহলে উত্তর আমেরিকার জলবায়ুটা কি হবে? বেশিরভাগ অংশটায় নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে পড়বে, মানে না শীত না গরম। অর্থাৎ শীতের সময় বেশি শীতও হবে না, গরমের সময় বেশি গরমও হবে না। এখানে সমুদ্র স্রোত কি কি প্রভাব ফেলছে দেখো। এখানে 3-4টে সমুদ্র স্রোত এখানকার জলবায়ুর উপর প্রভাব ফেলে। কি? কোনো অঞ্চলের পাশ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানকার জলবায়ু কি হয়? উষ্ণ হয়। কোনো অঞ্চলের পাশ দিয়ে যদি শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে সেখানকার জলবায়ু শীতল হয়। যেমন এখানে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে ওই উপকূল ভাগটা বছরের বেশিরভাগ সময় কি বরফাবৃত থাকে। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে বেশিরভাগ সময় এখানে বরফাবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ এখানে আছে ক্যালিফোর্নিয়া স্রোত দক্ষিণ পশ্চিম দিকে, এটা দক্ষিণ এবং পশ্চিম দিকে। এখানে ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে শীতল থাকে। আবার বললাম শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবেও এখানে শীত থাকে। আর একটা আছে উষ্ণ স্রোত, এখানে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়। কি? উত্তর পূর্ব উপকূলে
এখানে একটা উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হয়। কোথায়? দক্ষিণ পূর্ব। এখানে একটা উষ্ণ উপসাগরীয়, এখানে যেমন ক্যালিফোর্নিয়া স্রোত, এর বিপরীত দিকে উষ্ণ উপসাগরীয় স্রোত। তাহলে এর পাশে কি হবে? এখানে জায়গাটা উষ্ণ হবে, এর পাশে কি হবে? জায়গাটা শীতল হবে। কোনো অঞ্চলের পাশ দিয়ে বলে দিয়েছি শীতল স্রোত প্রবাহিত হলে জায়গাটা শীতল হয়, কোনো অঞ্চলের পাশ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে উষ্ণ হয়। তেমনই বায়ুপ্রবাহ প্রভাব, তাহলে কোনো অঞ্চলের পাশ দিয়ে যদি উষ্ণ বায়ুপ্রবাহ প্রবাহিত হয় তাহলে সেই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পায়, এবং শীতল বায়ুপ্রবাহ হলে সেখানে উষ্ণতা হ্রাস পায়। যেমন কি হয়? এখানে আমরা জানি উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে চিনুক বায়ু প্রবাহিত হয়। এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে চিনুক বায়ু কোন দিকে প্রবাহিত হয়? উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত হয় চিনুক বায়ু। চিনুক বায়ু আরেকটা নাম কি? তুষার ভক্ষক। কারণ এই বায়ুটা কি হয়, যে বরফের যে তুষার লেগে থাকে পর্বতের গায়ে, সেই তুষারকে ধ্বংস করে, তাই জন্য একে বলা হয় তুষার ভক্ষক। ভক্ষক মানে ভক্ষণকারী, মানে খায়, খেয়ে তো ফেলে না, কিন্তু এই তুষারগুলোকে নষ্ট করে দেয় বলে একে বলা হয় তুষার ভক্ষক, এই চিনুক বায়ু আর একটা নাম। আর যত এই মহাদেশের যত ভিতরের দিকে চলে যাওয়া হবে তত এখানে মহাদেশীয় জলবায়ু বিরাজ করবে, ফলে সেখানে কি হবে? ঘাস বা বিভিন্ন ছোট ছোট গাছ জন্মাবে। আর লাস্ট দেখো, একটা এখানে উত্তর আমেরিকার কিছু পর্বতের অবস্থানও এখানকার জলবায়ুর ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। আমরা কি জানি? এই উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে আছে অ্যাপোলিশিয়ান পর্বতমালা, এই দিকটা আছে অ্যাপোলিশিয়ান পর্বতমালা, এই দিকে আছে কর্ডিলেরা অর্থাৎ রকি পর্বতমালা। তাহলে মধ্যভাগের অংশটায় পূর্ব এবং পশ্চিম দিকটা আছে পর্বত, এই উপর দিকে কিন্তু পর্বত নাই, দক্ষিণ দিকে উত্তর এবং দক্ষিণে বলিনি। তাহলে অনেক সময় এখানে একটা প্রশ্ন আসে যে এইখানে মিসিসিপি মিসৌরি নদী আছে, এই মিসিসিপি মিসৌরি নদী দেখো ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করছে, মানে এই উত্তর আমেরিকার শেষ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে অবস্থান করছে। এই দিকটা উষ্ণমণ্ডলের অন্তর্গত, এই দক্ষিণ দিকটা হচ্ছে উষ্ণমণ্ডল, এখানে গরম আবহাওয়া বিরাজ করছে। কিন্তু এইখানে কি হয়? এই নদীতে বরফ জমে যায়। কি জন্য? উষ্ণমণ্ডলে থাকলে সাধারণত নদীতে বরফ জমবে না, কারণ এই উত্তরে যখন ঠান্ডা বাতাস আসে, এইদিকে যেহেতু পর্বত নাই, কোনো বাধা সৃষ্টি করতে পারে না, ফলে ঠান্ডা বাতাস একদম এদিক পর্যন্ত বয়ে চলে এসে, এখানে আমি বলেছি কি, কোনো জায়গার পাশ দিয়ে যদি শীতল বাতাস প্রবাহিত হয় তাহলে সেই জায়গাটা শীতল হবে। এই শীতল বাতাস এসে এখানকার নদী বরফ জমিয়ে দেয়। তাই যখন বহু দূর থেকে উত্তর আমেরিকার কোনো পর্বত না থাকায় এখান থেকে যে বাতাসটা আসে এখানে বরফ জমিয়ে দেয়, এবং পূর্ব এবং পশ্চিমে যেহেতু দুদিকেই পর্বতের অবস্থান আছে তাই মধ্য থেকে অংশটা কি হয়? মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। মহাদেশীয় জলবায়ু বিরাজ করে, কারণ সমুদ্রের প্রভাব দুদিকেই আটকে দেয়, এই জন্য এখানে মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। দেখো এখানকার জলবায়ুটা একরকম হলো। এই জলবায়ুর সঙ্গে আমি স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক বলেছিলাম, যে কোনো জায়গাকার জলবায়ুর উপর সেখানকার স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। স্বাভাবিক উদ্ভিদ বলতে মানুষের প্রচেষ্টা ছাড়া যে সমস্ত উদ্ভিদ আপনা আপনি জন্মাতে পারে তাকে বলা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। তাহলে স্বাভাবিকভাবে জন্মেছে মানে সেখানকার আবহাওয়াটার উপর নির্ভর করে জন্মাবে। নিশ্চয়ই মরু জলবায়ুতে তুন্দ্রা উদ্ভিদ জন্মাবে না, মরু জলবায়ুতে মরু উদ্ভিদই জন্মাবে, মানে ক্যাকটাস, ফণিমনসা ইত্যাদি জাতীয় উদ্ভিদ জন্মাবে। এখানকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যে সম্পর্ক, কি কি জলবায়ুতে কি কি উদ্ভিদ দেখা, দেখো উপরের দিকে একদম উত্তর অংশে এখানে যেহেতু উষ্ণতা সব থেকে কম, এখানে তুন্দ্রা জলবায়ু দেখা যায় এবং এখানে তুন্দ্রা উদ্ভিদ দেখা যায়। তুন্দ্রা উদ্ভিদের মধ্যে কি কি? এখানে তুন্দ্রা অঞ্চলে সেরকম উদ্ভিদ জন্মায়, এখানে শৈবাল, মস, লাইকেন জাতীয় কিছু উদ্ভিদ জন্মায়, তার সাথে সাথে কিছু বার্চ, উইলো ইত্যাদি গাছও দেখা যায়। তারপরে এখানে তুন্দ্রা জলবায়ু আছে, তারপরে আছে কি আছে? তৈগা জলবায়ু। এই তৈগা জলবায়ুর প্রধান যে উদ্ভিদ পাইন, ফার ইত্যাদি এখানকার জলবায়ুর প্রধান উদ্ভিদ। আর এখানে তৈগা জলবায়ুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল হয় এবং দীর্ঘকালীন শীতকাল হয়। এখানে শীতকালের পরিমাণ মানে এখানকার তুলনায় এখানে ঠান্ডাটা পরিমাণ কম, কিন্তু এখানেও খুবই ঠান্ডা। তারপরে আছে দেখো লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। লরেন্সীয় জলবায়ু আছে, এই মধ্যের দিকে দেখবে লরেন্সীয় জলবায়ু আছে, লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। ঠিক এরকম জায়গায় লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। লরেন্সীয় জলবায়ুতে কি কি উদ্ভিদ জন্মায়? ওক, ম্যাপল, এলএম, অ্যাশ ইত্যাদি উদ্ভিদ জন্মায়, আমরা আগেই পড়েছি এগুলো। এটা সাধারণত মিসিসিপি মিসৌরি নদী, এই যে সমভূমি আছে এই মিসিসিপি মিসৌরি নদী এখানে দেখা যায়। তারপরে দেখবে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। শীতল নাতিশীতোষ্ণ এবং মহাদেশীয় জলবায়ু একদম মধ্যভাগে বলে দিয়েছি, মধ্যভাগটায় মহাদেশীয় জলবায়ু দেখা যায়। এখানে মানে দুদিক থেকে সমুদ্রের প্রভাব কম, এখানে শীতল এবং ঠান্ডা এবং নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। এখানে উদ্ভিদের পরিমাণ ছোট ছোট জাতি আলফা,
চাপড়া, শীষ ইত্যাদি বিভিন্ন রকম গাছ জন্মায়। তারপরে দেখো ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু এই নিচের অংশে দেখা যায়, এইখান থেকে এই অংশটাই ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। এই ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ুর কি বৈশিষ্ট্য আমরা জানি, যে এখানে মেহগনি, পাম, আবলুস, রবার, কোকো ইত্যাদি গাছ জন্মায়। ক্রান্তীয় উষ্ণ আর্দ্র বলতে নিরক্ষীয় জলবায়ুর মতো বৈশিষ্ট্য, এখানে গাছের পাতা সবসময় সবুজ থাকে, এখানে উষ্ণতাও বেশি থাকে এবং বৃষ্টিপাতও বেশি থাকে। তারপরে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু এই ওপরের অংশটাই আছে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আমরা কি জানি, এখানে অলিভ, ওক, তারপরে কর্ক ইত্যাদি গাছ এখানে জন্মায়, বিভিন্ন রকম ফলের গাছ জন্মায় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে অলিভ, জলপাই, কর্ক, ওক ইত্যাদি গাছ জন্মায়। এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা প্রধান বৈশিষ্ট্য শীতকালে বৃষ্টিপাত হয়, শীতকালে বৃষ্টিপাত হয়। আর একটা হচ্ছে উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু এই জায়গায় দেখবে আছে উষ্ণ মরু জলবায়ু। মরু উদ্ভিদের কি ক্যাকটাস জাতীয় বিভিন্ন প্রকার গাছ জন্মাবে এই মরু জলবায়ু বিশেষ। আর এখানকার গাছগুলো বৃষ্টিপাতের অভাবে পাতাগুলো কাঁটায় পরিণত হয়। তাহলে এখানকার জলবায়ু সম্পর্কে আমাদের মোটামুটি আবার রিভিশন হয়ে গেল। তারপরে দেখো পেইরি তৃণভূমি। পেইরি তৃণভূমি, পেইরি তৃণভূমি এবং হ্রদ অঞ্চল আমি একসাথে বলে দিচ্ছি। এইখানটায় আছে পেইরি তৃণভূমি এই অংশটায়, আর এই ওপরের অংশটায় আছে হ্রদ অঞ্চল। পেইরি তৃণভূমি উত্তর আমেরিকা মহাদেশের একবারে মধ্যভাগে অবস্থান করছে এই পেইরি তৃণভূমি। এখানে সাধারণত বসন্তকালে যখন বরফ গলে যায় তখন বিভিন্ন রকম, বসন্তকালে যখন বরফ গলে যায় তখন আলফালফা, ভুট্টা, তৃণ ইত্যাদি ঘাস জন্মায়। এই ঘাসগুলোকে কেন্দ্র করে বিভিন্ন তৃণভূমি গড়ে উঠেছে। এই তৃণভূমিকে কেন্দ্র করে বিশেষ করে বিভিন্ন পশুচারণ ক্ষেত্রগুলো গড়ে উঠেছে। তাই এই অঞ্চলটা কি দুগ্ধজাত দ্রব্য ইত্যাদির জন্য বিখ্যাত। মানে পশুচারণ, পশু থেকে কি পাওয়া যায়, আমরা প্রধানত দুগ্ধ এবং মাংস পাই এখানে, তাই জন্য পশুজাত দ্রব্যের জন্য বিখ্যাত। এবং এই পেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে গম চাষ হয়, তাই একে গম, এখানকার এই ডাকোটা রাজ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হয়। এবং এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এর আরেকটা নাম, পেইরি অঞ্চলকে আরেকটা নাম বলা হয় বাস্কেট অফ দ্য ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড, বা পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এই পেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। দেখো উত্তর আমেরিকার এই হ্রদ অঞ্চলে, হ্রদ অঞ্চল প্রধানত 5টি হ্রদ নিয়ে গঠিত। এখানে আছে সুপিরিয়র, ইরিগান, মিচি, হুরন, অন্টারিও, এই 5টি হ্রদ নিয়ে গঠিত। তোমাদের এই চ্যাপ্টারগুলো আলাদা আলাদা ভাবে আমি পড়িয়েছি, যে হ্রদ অঞ্চল, পেইরি তৃণভূমি, কানাডীয় শিল্ড, এরা আমি আলাদা পড়িয়েছি। জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, সেগুলোও দেখে নিতে পারো, বা সেগুলো যদি ভালো করে হয়ে যায় আজকে একবার করে রিভিশনে হয়ে যাবে আশা করছি। এই হ্রদ অঞ্চল বিশেষত বিভিন্ন প্রকার খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানে কয়লা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ ইত্যাদি বিভিন্ন রকম খনিজ পাওয়া যায়। তাহলে এখানকার প্রধান যে 5টি হ্রদ আছে এই হ্রদ অঞ্চলকে কেন্দ্র করে এখানে বড় বড় শিল্প গড়ে উঠেছে। এখানকার শিল্পোন্নতির কারণগুলোও বলে দিয়েছিলাম, যেখানে পর্যাপ্ত মূলধনের যোগান, তারপরে পঞ্চহ্রদ বিশিষ্ট যে পঞ্চহ্রদ, এবং এই পাশাপাশি যে সেন্ট লরেন্স নদী আছে, এখানকার এই নদী এখানকার শিল্প স্থাপনে যথেষ্ট সাহায্য করেছে। কোনো অঞ্চলে যে শিল্প গড়ে উঠতে গেলে সেখানে কিসের প্রয়োজন, প্রধানত মূলধনের প্রয়োজন। তারপরে সেখানে জলের সহজলভ্যতা অর্থাৎ জলের যোগানের প্রয়োজন, সেখানে খনিজ সম্পদের প্রয়োজন। খনিজ সম্পদ কি, এখানে আকরিক, লোহা, কয়লা ইত্যাদি আছে। বনজ এবং প্রাণীজ বিভিন্ন কাঁচামাল পাওয়া যায় সহজে। আর এখানে কোনো জায়গায় শিল্পের আর একটা প্রধান জিনিস হচ্ছে শ্রমিক। এখানে খুব ঘনবসতিপূর্ণ হওয়ায় সহজেই সুলভে শ্রমিক পাওয়া যায়। আর এইখানকার যে নদী আছে সেন্ট লরেন্স, এখানকার এই নদীটা খুব খরস্রোত বিশিষ্ট, তাই সহজে বিদ্যুৎ উৎপাদন হয় ইত্যাদি কারণে এখানে কি হয়েছে, এই হ্রদ অঞ্চল শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করেছে। এই হ্রদ অঞ্চলে কয়েকটি শিল্পের নাম তোমরা করতে পারো। লৌহ ইস্পাত শিল্পের জন্য এখানকার শিকাগো, গ্যারি ইত্যাদি বিখ্যাত। ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য ডেট্রয়েট, পৃথিবীর মধ্যে বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তারপরে রাসায়নিক শিল্প, খনিজ তেল শিল্প, ময়দা শিল্প, বাপেলো বিখ্যাত। মাংসের জন্য শিকাগো পৃথিবীর কসাইখানা বলা হয়। রবারের জন্য পৃথিবীর রবারের রাজধানী অ্যাক্রনকে বলা হয়। এগুলো শর্ট কোশ্চেনেও তোমাদের কাজে লাগবে, এটাও করে নিতে পারো। এরপরে দেখো তোমাদের আছে কানাডীয় শিল্ড। কানাডীয় শিল্ডের অবস্থানটা আগে দেখিয়েছিলাম, এই জায়গাটাকে এই হাডসন উপসাগরকে কেন্দ্র করে, এটা হচ্ছে কানাডীয় শিল্ডের অবস্থান। এই কানাডীয় শিল্ডটাও তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই কানাডীয় শিল্ড অঞ্চলকে কেন্দ্র করে বিশেষত যে শিল্পগুলো গড়ে উঠেছে,
এখানে কি কি শিল্প, এখানে কি কি প্রধানত পাওয়া যায়, বিভিন্ন রকম নিকেল পাওয়া যায়। নিকেলের জন্য পৃথিবীর বৃহত্তম নিকেল খনি স্যাডবেরি, সোনা, তিমিনিসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে বিশেষ করে শর্টের উপর যেহেতু গুরুত্ব দিতে হবে তাই পড়তে হবে। এবং এই কানাডীয় শিল্পকে কেন্দ্র করে বিশেষ করে কাষ্ঠ শিল্প এবং কাগজ শিল্প গড়ে উঠেছে। কানাডার কাষ্ঠ শিল্প কেন উন্নত সেইটা তোমাদের পড়িয়েছি আগে, দেখবো এইগুলো ক্লাসগুলো দরকার আরেকবার করে নেবে। সিল্ট অঞ্চলে খরস্রোত বিশিষ্ট নদী, এখানে প্রচুর উন্নত এবং দক্ষ শ্রমিক পাওয়া যায়, মূলধনের যথেষ্ট সহযোগিতা রয়েছে এবং উন্নত প্রযুক্তিবিদ্যা এখানকার শিল্প স্থাপনকে ত্বরান্বিত করেছে। এই হলো আমাদের উত্তর আমেরিকার মোটামুটি জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। এর পরে আমি শুধু উত্তর আমেরিকাটা বললাম, আর শিলাটা যেহেতু তোমাদের ক্লাস 7-এ পড়ে এসছো তাই শিলা সম্পর্কে আমি বলছি না। শিলার মূল বেসিক কিছু বিষয়গুলো তোমরা পড়ে নেবে। কি কি, যে প্রথম শিলা কাকে বলে, খনিজ কাকে বলে, শিলার শ্রেণীবিভাগ অর্থাৎ আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তর শিলা। আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ, আগ্নেয় শিলাকে কি কি ভাগ করা যায়, প্রধানত নিঃসারী, উদ্বেদী। নিঃসারীকে কি কি ভাগ করা যায়, লাভা শিলা, পাইরোক্লাস্টিক। উদ্বেদী শিলাকে কি কি ভাগ করা যায়, পাতালিক, উপপাতালিক, এরকম পড়বে। তারপরে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, কোন শিলায় স্তরায়ন তল দেখা যায় বিশেষত। তাহলে তোমাদের প্রতিটা শিলার বৈশিষ্ট্য এবং শিলার শ্রেণীবিভাগ এবং তার সাথে সাথে গ্রানাইটের বৈশিষ্ট্য, ব্যাসল্টের বৈশিষ্ট্য ইত্যাদি। আর কোন শিলার থেকে রূপান্তরগুলো, চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়, গ্রানাইট নিসে হয়, ব্যাসল্ট অ্যাম্ফিবোলাইট হয়, এরকম তোমাদের এই বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। শিলাটা যেহেতু তোমাদের আগে পড়া হয়েছে তাই অতটা ডিটেলসে বললাম না। শিলা সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে, তাহলে তোমরা এরকম মোটামুটি পড়ে নেবে, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। আর তো সময় বেশি নাই, তোমরা শর্ট কোশ্চেনের উপর খুব জোর দাও এবং চেষ্টা করো যেন এবার ফুল মার্কস হয়।